And welcome to the Math Society. আমি চিন্টু স্যার। আজ তোমাদের মডেল সেটের যে 7টা পার্ট 1 করেছিলাম তার আজকে পার্ট 2টা তোমাদের করা। ঠিক আছে, দেখো এবার পার্ট 2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো একটু বড় ম্যাথ হবে, তাই ভিডিওটা একটু বড় হবে। 5 দাগ থেকে শুরু করব, তাই মনোযোগ সহকারে দেখবে পুরো ভিডিওগুলো। ঠিক আছে, এবং যে জায়গাগুলো বুঝতে পারবে না বারবার সেগুলো দেখবে, এবং আমি বলবো কিছু ম্যাথ করতে করতে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, কিছু শর্ট ট্রিক্স আমি দিয়ে দেবো, সেই জায়গাগুলো একটু মনে রাখবে, খেয়াল করবে। এবং রায় মার্টিন পুরো সব সেটগুলোই কিন্তু করবে। আমি আবার বলেছি, আমার দিতে একটু দেরি হচ্ছে, তোমাদের যদি অসুবিধা মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আমরা 5 দাগের 1 অঙ্কটা একটু করা শুরু করব। একটি নতুন যন্ত্রের দাম এত টাকা, 2 বছর পর বার্ষিক এত % অবচয় হয়, মানে বিয়োগ হবে, হ্রাস পাই। পরবর্তী বছরগুলোতে বার্ষিক আমাদের কি হচ্ছে 25% অবচয় হয়, 4 বছরে কি হয়। তার মানে দেখো 2 বছরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে অবচয় হয়েছে আমাদের 10%। এরকম যদি ঘটনা হয় আমাদের দেখো কি হয়, b × 1 - r1/100 × 1 - r2/100। কিন্তু যদি প্রথম বছরটা আমাদের 2, তারপরেরটাও 2 হবে, কারণ 2 বছর আমাদের 10% আর হয়েছে, বাকি যে 2 বছর সেই 2 বছরের অবচয়টা আমাদের 25% আর হয়েছে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? এখানে p সমান কত, দেখো এই সূত্রটাই হবে। কিন্তু এখানে p সমান কত, p সমান আমাদের আছে 36, আচ্ছা 3,60,000 টাকা আছে। r1 সমান আমরা প্রথম একটা ধরলে 10% ধরলে, আর r2 সমান ধরে নিচ্ছে আমাদের কত পার্সেন্ট আছে, 25%। এই হচ্ছে ব্যাপার। তাহলে লিখবো অতএব 4 বছর পর যন্ত্রটির মূল্য হবে, 4 বছর পর যন্ত্রটির মূল্য হবে, p এর মান কত, 3,60,000, 1 - 10/100 তার হোল স্কয়ার। তাহলে প্রথম 2 বছর আমাদের 10% অবচয় হয়েছে, পরের যে বছরটা সেটা হচ্ছে আমাদের কতই অবচয় হয়েছে, 25% অবচয় হয়েছে। ব্যাস এই হয়ে গেল। তাহলে 3,60,000 গণিত এটা যদি কেটে দিই, 10 কে 10, 1 কমায় 9/10, তাহলে 9/10 গণিত 9/10। আচ্ছা 25 4 এর 100 কেটে দিই, তাহলে 4 কে 4, তার থেকে 1 কম, তাহলে কত হয়ে যাবে, 3/4 গণিত 3/4 দেখে যাবে। দুটা শূন্য কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 4 9 36 মানে 900, আবার 4 দিয়ে কাটবে, তাহলে কত, 4 দুগুণে 8 9, 4 দুগুণে 8, 9 10, 4 5 20, তাহলে কত আসছে 225 গণিত 9 9 81 গণিত কত আসবে, 9 চলে আসবে। তোমাদের অ্যান্সার যেটা আছে সেটা লিখে দেবে, একদম বেরিয়ে যাবে 164,025 টাকা। ব্যাস এই হলো ব্যাপার। তোমরা এই জায়গাটা একটু মনে রাখবে, এটা 2 বছর দিয়েছে, এটা 3 বছর দিতে পারে, যে প্রথম 3 বছর 10% এর অবচয় হয়েছে, পরের 2 বছর কিছু পার্সেন্ট হতে পারে, আবার এমন হতে পারে প্রথম 2 বছর 10%, তারপরে 15%, তারপরে 20, যাই হোক না কেন আমাদের এই ট্রিক্সটাই আমরা যাবো। p × 1 - r1/100 তার হোল স্কয়ার × 1 - r2/100 তার হোল স্কয়ার। 4 বছর হচ্ছে প্রথম 2 বছর 10% এবং পরের 2 বছর যেটা 25% অবচয় হয়েছে। এই হয়ে গেল আমাদের 1 দাগের ম্যাথ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 2 দাগের ম্যাথ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 2 দাগের ম্যাথ। কি বলেছে একটু দেখে নিই আমরা। মনীষা এত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, 6 মাস পরে রজত ব্যবসায় যোগ দিয়েছে, বছরের শেষে এত টাকা ক্ষতি হয়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 1 মাস হিসাবে আগে বার করি 2 দাগের অঙ্কটা। 1 মাস হিসাবে প্রথমে কে করেছিল, মনীষা। 1 মাস হিসাবে মনীষার মূলধন, 1 মাস হিসাবে মনীষার মূলধন, 1 মাস হিসাবে মনীষার মূলধন কত হবে, কত টাকা ছিল, 3700 টাকা। পুরো খাটবে 3700 টাকাটা কত খাটবে, বার। কিচ্ছু করবো না আমাদের, থাক। আর যদি করতেও চাই সেই তো অনুপাত হবে, থাক না, পরে দরকার হলে করবো। আবার 1 মাস হিসাবে কার, রজতের মূলধন। রজত কি করেছে, রজত কিন্তু 6 মাস পরে 15,000 দিয়েছে, তার মানে এই যে 15,000 টাকাটা যেটা খাটবে 6 মাস, ব্যাস এই হয়ে গেল। এবার মূলধনের অনুপাত বার করি। 1 মাস হিসাবে মনীষা ও রজতের মূলধনের অনুপাত, তাহলে কত আসবে, 3700 গণিত 12 = 15,000 গণিত 6। দেখো 6 দিয়ে 12 কেটে যাবে, আর এইখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য ভেঙে যাবে, তাহলে এখানে 2 পড়ে থাকছে, তার মানে কত হবে, 37 গণিত 6 দিয়ে 12 = এখানে 2টা শূন্য কেটে যাচ্ছে, 150।
আচ্ছা 2 দিয়ে আবার কাটবে, তাহলে 37 ইজ টু 2 দিয়ে কাটলে কত, 2 7 14, 2 5 10, ব্যাস এইটা হয়ে গেল অ্যান্সার। আর কিছু কাটবে না, এটাই থাকবে। অতএব মোট অনুপাত কত, অতএব মোট অনুপাত কত, মোট অনুপাত যাবে 37 প্লাস 75, 7 5 12 2 হাতে থাকে 1, 7 3 10, 1 11, ব্যাস এইটা হবে। 7 5 12 2 হাতে 7 থাকে। এবার যে টাকাটা ক্ষতি হয়েছে, যে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা যে 6900 টাকা, তাহলে তবে রজতের ক্ষতি কত, তাহলে অতএব 6900 টাকার মধ্যে রজতের ক্ষতির পরিমাণ, রজতের ক্ষতির পরিমাণ, রজতের ক্ষতির পরিমাণ কত হবে, রজত যেটা ছিল, রজত যেটা পরেরটা, তাহলে 75, তাহলে সেই টাকাটাই আমরা করব। রজতের ক্ষতির পরিমাণ 6900 গণিত 75/112, ব্যাস এটা হবে। আচ্ছা আমরা একটা কাজ করি, প্রথমে 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 9 10 11, 4 8 32, এটাই কাটলে 4 দিয়ে কত, 4 1 4 5 6 29, 4 7 28, 29 1, 4 দুগুণে 9 10, 4 5 20। আচ্ছা 7 দিয়ে কি কাটবে, 7 দিয়ে কাটবে, দশমিক চলে আসবে তো মনে হচ্ছে বাবা, দশমিক চলে আসবে। অ্যান্সারটা দেখে নেবে, এইটাকে ক্যালকুলেশন করে ভাগ করবে, দেখবে এটাই বেরাবে, 4620.53 টাকা, 4620.53। ভালো করে বুঝে নাও, কিন্তু কি করলাম, এক মাস হিসাবে মনীষার মূলধন বার করলাম, এক মাস হিসাবে রজতের মূলধন বার করলাম, তারপরে তাদের মূলধনের অনুপাত করলাম, তারপরে কি হলো, যে দেখো লাভ হলো যেভাবে টাকা পাবে, ক্ষতি হলো কি সেম ভাবে টাকা তাদের কাছ থেকে যাবে, ক্ষতি হলো। তাহলে এই হয়ে গেল আমাদের কি হলো, এই হয়ে গেল আমাদের 2 এর দাগের ম্যাথ। ব্যাস যেটা হবে এর পরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 6 এর দাগের 1। 6 এর দাগের 1 এর কোশ্চেনটা বইয়ের কোশ্চেন, তো ঠিক আছে আমি আরেকবার করিয়ে দিচ্ছি। 1/x minus a minus b equal to 1/x minus 1/a minus 1/b, ব্যাস এই পোর্শনটা আছে। ও 1/x minus a minus b equal to 1/x minus 1/a minus 1/b, ব্যাস এই আছে অঙ্ক। দেখো বা আমরা কি করবো, এটাকে দিকে নিয়ে চলে আসবো, তার মানে কি হবে 1/x minus a minus b minus 1/x equal to, মাইনাসটা আমরা কমন নিই, 1/a plus, বা আমরা এটা লসাউ করে দিই, লসাউ। আচ্ছা এটা যদি থাক x ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এই যে জায়গাটা, এই যে জায়গাটা কত আসবে গো, x এদিকে যাবে, মাইনাস এক্স প্লাস এ প্লাস বি ইকাল টু মাইনাস, এটাতে এ বি লসাউ করবে, বি প্লাস এ, ব্যাস এক্সটা কেটে যাচ্ছে। এবার দেখো এই এ প্লাস বি আর এ প্লাস বিও কেটে যাবে, তাহলে 1/, এখানে একটা আমরা গুণটা করে দিই, 1/x² মাইনাস এ এক্স মাইনাস বি এক্স ইকাল টু মাইনাস 1/, কত আসবে, এ বি, ব্যাস এই পোর্শনটা চলে আসবে। এবার যদি আমরা ক্রস গুণ করি, এ বিটার এ পাশে মাইনাস করে দেবো, তাহলে সুবিধা হবে, তাহলে x² মাইনাস এ এক্স মাইনাস বি এক্স ইকাল টু মাইনাস এ বি ইকাল টু 0। এবার প্রশ্ন স্যার এখানে মাইনাস, তো উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে নেই বাবা, সেম জিনিস থাকবে, তাহলে বা এ বিটাকে পাশে নিই, x² মাইনাস এ এক্স প্লাস এ বি মাইনাস বি এক্স ইকাল টু 0, বা এখান থেকে x কমনলি কত আসবে, x মাইনাস এ প্লাস বি কমনলি কত আসবে, এ মাইনাস এক্স, একই ব্যাপার একই ব্যাপার। এখানটাকে যদি আমরা bx মাইনাস এ বি করে দিতাম, মাইনাস bx প্লাস এ বি ইকাল টু 0 করতাম, তাহলে সেই জায়গাটা একই রকম আসতো, এক্স কমন নিলে কত আসবে, এক্স মাইনাস এ, মাইনাস আমি বি কমন নিলে আসবে এক্স মাইনাস এ ইকাল টু 0। তাহলে এই যে জায়গাটা একটা আসছে এক্স মাইনাস এ, একটা আসবে এক্স মাইনাস বি ইকাল টু 0। তাহলে আমরা যদি হয় নতুবা করি, আমরা যদি হয় নতুবা করি, হতে পারে এক্স মাইনাস এ ইকাল টু 0, সেখানে কি আসবে, এক্স সমান এ আসবে, নতুবা এক্স মাইনাস বি ইকাল টু 0 থাকবে, যেখানে এক্স সমান আমাদের কি চলে আসবে, এক্স সমান বি। তাহলে নির্ণয়ের সমাধান কি হলো আমাদের, এ কমা বি। একদম ভালো করে বুঝে নেবে, ইম্পর্টেন্ট, অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট বাবা জানো। ব্যাস এই হয়ে গেল আমাদের 1 এর দাগ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ। দেখ 2 এর অঙ্কটা কি বলেছে, একটা প্রীতম একটি কাজ যতদিনে করতে পারে, প্রীতম একটা কাজ যতদিনে করতে পারে, মেহের তার থেকে 5 দিন কম সময়ে করতে পারে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে মেহের তার থেকে 5 দিন কম সময় কার থেকে, প্রীতমের থেকে, তাহলে প্রীতমটা ধরে নি, মনে করি প্রীতম, মনে করি প্রীতম এর কাজটি করতে সময় লাগে, আমি ধরে নিচ্ছি এক্স দিন, প্রীতমের কাজটা করতে সময় লাগে এক্স দিন, তাহলে মেহের তার থেকে 5 দিন কমে, তাহলে মেহেরের সময় লাগে কত, মেহেরের কাজটি করতে সময় লাগে কত, এক্স মাইনাস 5 দিন, ওই কাজটাই কিন্তু বাবা, অন্য কোনো কাজ নয় কিন্তু, ব্যাস। তাহলে এই যে জায়গাটা সে এবার কি বলছে, এবং তারা একত্রে 6 দিনে কাজটা শেষ করছে, ঠিক আছে ভালো হয়েছে। তাহলে একটা জায়গা কাজ করো, আমরা একদিনে কত করে দেখলি, অতএব প্রীতম
অতএব প্রীতম একদিনে কাজ করে, একদিনে কাজ করে, প্রীতম একদিনে কাজ করে 1/x অংশ। আর মেহের, মেহের একদিনে কাজ করে কত, 1/x-5 অংশ। তারা একত্রে, তারা একত্রে একদিনে কাজ করে, তারা একত্রে একদিনে কাজ করে কত করবে, 1/x + 1/x-5। ক্যালকুলেশন করেও দিতে পারো, নাও করতে পারো। যদি কাজ ক্যালকুলেশনটা করে দিই তাহলে x × x-5, উপরটায় চলে আসবে x-5 + x, তাহলে আলটিমেট যেটা আসবে 2x-5/x² - 5x। এটা কি বেরাবে, এটা কি বেরোবে, অবশ্যই অংশ বেরাবে বাবা, ভালো করে মনে রাখবে কিন্তু। তাহলে তারা একত্রে একদিনে কাজ করে কত, 1 অংশ। তাহলে তাদের কাজটি শেষ করতে সময় লাগে কত, তাদের তাদের কাজটি শেষ করতে সময় লাগবে, তাদের কাজটা শেষ করতে কত, ঘুরে যাবে। এত অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করবে কত, ঘুরে যাবে। তাহলে লাগবে x² - 5x / 2x - 5 দিন। তাদের তাহলে তারা একত্রে যদি তাদের কাজটা শেষ করতে কত সময় লাগবে, এটা। আর একদিনে যদি তারা এত অংশ করে, মানে এত অংশ করবে একদিনে, 1 অংশ করবে কত, ঘুরে যাবে। এবারে যেটা আমরা করব, শর্তে এই যে পোর্শনটা আমার বেরালো সেটা সমান আমাদের করে দেবো বইয়ে যেটা দেওয়া আছে। বইয়ে কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। তাহলে শর্তে x² - 5x / 2x - 5 = কত হবে, 6, বা x² - 5x = 6 × 12x - 5 = 30, বা x² 12 5 কত হয়ে যাবে, 17x হয়ে যাবে, প্লাস 30 = 0। 30 কে যদি ভাঙি 15 × 2 = 30, x² - 15x - 2x + 30 = 0, 30 = 0। ব্যাস, এখান থেকে আমরা হয় নতুবাটা করে দেবো, তাহলে অঙ্ক শেষ। বা এক্সটা কমন নিলাম, x - 15 হলো, -2টা কমন নিলাম, x - 15 = 0। বা তাহলে একটা আসবে x - 2 আর একটা আসবে কত, x - 15 = 0। তাহলে x - 2 = যদি 0 হয় তাহলে x সমান আমাদের কত আসবে, 2। এটা অসম্ভব, এটা অসম্ভব। কেন জানো তো, কারণ x এর মান যদি 2 হয়ে যায়, কারণ আরেকটা যে 5 দিন কম সময় লেগেছে সেটা তাহলে আর কত সময় লাগে, ঠিক আছে। তাহলে এটা অসম্ভব। তাহলে কোনটা নেবো, x - 15 = 0, x সমান আমাদের কত, 15। আমরা দেখবে প্রীতমেরটা ধরেছিলাম, তাহলে প্রীতমের কাজটি শেষ করবে কতদিনে, প্রীতমের কত সময় লাগবে, প্রীতমের সময় লাগবে আমাদের 15 দিন, প্রীতমের সময় লাগবে 15 দিন। আর যে মেহের ছিল তার থেকে 5 দিন কম, মানে কত লাগবে, 10 দিন। প্রীতমের লাগবে 15 দিন, আর মেহেরের কত লাগবে, মেহেরের লাগবে আমাদের 10 দিন। এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমাদের 6 দাগের ম্যাথ। এরপরে তোমাদের যেটা হবে তোমাদের সেটা হচ্ছে 7 দাগের 1, 7 দাগের 1। বাবা কি বলেছে একটু ভালো করে দেখে নাও, যে x সমান একটা পোর্শন দিয়েছে, x সমান কত, যে √111 √111 মাইনাস √11, আর y সমান দিয়েছে √111 প্লাস √11। ব্যাস, এটা দিয়েছে। আমাকে কার মান বার করতে হবে, আমরা এই পাশটায় রাখলাম, xy - 1/xy এর মান আমাকে বার করতে হবে। দেখো আমরা xy এর মানটাকে বার করি, তাহলে xy সমান কত হবে, xy সমান কত, √111 প্লাস আচ্ছা প্রথমে একটা মাইনাস, তো মাইনাসে দিয়ে একই ব্যাপার। আর √111 প্লাস √111, তাহলে দেখো a - b a + b স্কয়ার - b স্কয়ার, তার মানে এই যে জায়গাটা তার হোল স্কয়ার মাইনাস এই যে জায়গাটা তার হোল স্কয়ার, তার এটা চলে আসবে 111 - 11, তার মানে কত আসবে, 180। তাহলে কত এলো, 100 এলো। তাহলে এই যে জায়গাটা x এর মান কত, 100 - 1/100, তাহলে কত আসবে, 1 এর গায়ে 4টা 0 -1 বাই কত আসবে, 100। তোমার এটার যে অ্যান্সারটা বেরাবে সেটা হচ্ছে বেরাবে, আচ্ছা একটা কাজ করে দিই, 99 পূর্ণ আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 99/100। এটা বেরাবে কত, 99 পূর্ণ হচ্ছে আমাদের 99/100। ব্যাস, ঝামেলা শেষ, এইটা বেরাবে অ্যান্সার। তাহলে একের দাগ কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 2 দাগ, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। কার সাথে সরল ভেদে আছে, ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। ব্যাস, তাহলে ওইখানের যে জায়গাটা সেটা আমরা ব্যাসার্ধটা ধরে নেবো। যে মনে করি গোলকটির ব্যাসার্ধ, আর দুই একটা করেছে, মনে করি গোলকটির ব্যাসার্ধ, আর একক দিতে পারো, আর একক এবং আয়তন ভি হবে। ব্যাস, এই পোর্শনটা আমরা ধরে নিলাম, যে কি করলাম, যে ব্যাসার্ধ আর এবং আয়তন হচ্ছে ভি ঘনকের। ওরা যেটা বলেছে যে ভিটা কার সাথে, আর কিউবের সাথে সরল ভেদে আছে।
ভিটা কার সাথে সরল ভেদে আছে? ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে আমার সরল ভেদে আছে। তাহলে এখান থেকে আমরা যদি করি ভি সমান কি আসবে? কে আর কিউ আসবে। ভি সমান কে কত আসবে? কে আর কিউ, ব্র্যাকেটে লিখবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো বলছে এত সেমি ব্যাসার্ধের তিনটা গোলককে গলিয়ে নতুন গোলকটা যে তৈরি করবো তার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে একটা জায়গা করি, প্রথম গোলকটির ব্যাসার্ধ কত? এত সেমি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধই দিয়েছে কিন্তু একদম ইয়ে করবে না, এটা কিন্তু ব্যাসার্ধই দিয়েছে, আর চেঞ্জ করার কোনো দরকার নেই কিন্তু, ঠিক আছে। তাহলে কি লিখবে? 1.1 সেমি ব্যাসার্ধ, আচ্ছা প্রথম গোলকটির ব্যাসার্ধ একটু চেঞ্জ করে দিই, প্রথম গোলকটির ব্যাসার্ধ, প্রথম গোলকটির ব্যাসার্ধ, প্রথম গোলকটার ব্যাসার্ধ 1.1 মানে কত বাবা বেরাবে? 2 সেমি হলে, আচ্ছা প্রথম গোলকটার ব্যাসার্ধ আয়তন যদি V1 ধরি, তার মানে কে ইন্টু 3/2 তার হোল কিউব, তাহলে 3 কিউব হচ্ছে 27 কে বাই কত আসবে? 8 সেমি কিউব। একই রকম ভাবে দ্বিতীয় চলে যায়, দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ, দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ কত আছে? 2 সেমি। দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ 2 সেমি হলে V2 সমান কত আসবে? কে ইন্টু 2 তার হোল কিউব, তাহলে 2 এর কিউব 8 কে সেমি কিউব, ব্যাস চলে আসবে এটা। এরপরে যেটা হবে সেটা হচ্ছে কত 2.1 তাহলে তৃতীয় করে দিই, তৃতীয় গোলকটির ব্যাসার্ধ কত আসছে বাবা? 2 2 4 5/2 সেমি। তাহলে এখানে একই রকম ভাবে V3 সমান কত? কে ইন্টু 5/2 তার হোল কিউব, তার মানে যেটা বেরাবে 125 কে বাই 8 সেমি কিউব। ব্যাস এই তিনটা কি বেরোলো? এই তিনটা হচ্ছে যদি ব্যাসার্ধ গুলো এরকম হয়, তিনটা গোলক এটা। এবার তিনটা গোলক কে করতে করবো, অতএব তিনটি গোলকের মোট আয়তন, তিনটি গোলকের মোট আয়তন, তিনটা গোলকের মোট আয়তন কত হবে? তিনটাকে যোগ করবো, তাহলে তিনটাকে যোগ করলে কত হবে গো? 27 কে বাই 8 প্লাস 8 কে প্লাস 125 কে বাই 8 আসবে। তাহলে কত আসবে? যদি আমরা লসাউ করি 27 কে প্লাস 8 64 কে প্লাস 125 কে বাই 8, তাহলে কত? 5 4 9 7 16 6 হাতে থাকে 1, 2 1 3 6 9 2 11 1 হাতে থাকে 216 কে বাই 216 কে বাই 8 আমাদের সেমি কিউব। এবারে আমাকে কি করেছে? একটা বড় গোলক তৈরি করতে বলেছে, তার মানে আমি ধরে নেব যদি বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়, যদি বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি হলে ওখানে ভি সমান কত আসবে? ভি সমান আসবে কে ক্যাপিটাল আর কিউব চলে আসবে, কে ক্যাপিটাল আর কিউব চলে আসবে। তাহলে শর্তে আমার এই যে জায়গাটা কে ক্যাপিটাল আর কিউব সমান আমাদের কত হবে? 216 কে বাই কত বেরোবে? 216 কে বাই 8 বেরোবে। তার মানে কি আসবে? কে কে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আর সমান আসবে 6 এর কিউব 216/2, 6/2 মানে কত আসবে? 3 সেমি চলে আসবে। কত আসবে? বড় গোলকটির আমাদের ব্যাসার্ধ চলে আসবে 3 সেমি। আচ্ছা কি দিয়েছে একটু দেখে নি বাবা, ব্যাসের দৈর্ঘ্য কত? অতএব নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য 3 গুণিত 2 সমান কত বেরোবে? 6 সেমি। ভালো কোশ্চেন কিন্তু এটা, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে একটু দেখবে, খেয়াল করে। আমরা কি করলাম? গোলকের মতোই আমরা গোলকের যে ম্যাথ গুলো করেছিলাম ওখানে আমরা কি করবো? 4 3 পাই আর কিউব করে ওই পোর্শনটাকে রেখেছিলাম, যেহেতু ওটা কনস্ট্যান্ট তাই ভেদের ক্ষেত্রে কি হচ্ছে? ওটা ভেরিয়াস চলেছে, ওই জন্য কোনো প্রভাব পড়লো না, বুঝতে পারলে? এটা একটু ভালো করে দেখবে ম্যাথটাকে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 7 দাগ। এরপরে যেটা হবে দেখো তোমাদের 8 দাগের র্যাকেটটা কি বলেছে? এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয়, দেখো এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ বাই বি সমান বি বাই সি ইকুয়াল টু কত হবে? সি বাই ডি। এটাকে আমরা কি করব? সমান কে ধরি, সমান কে ব্র্যাকেটে ধরি, যেখানে কি কে নট ইকুয়াল টু 0। দেখো কে কিন্তু বাবা 0 হবে না, তাহলে দেখো এ সমান কি হবে? বি কে হবে, ঠিক আছে। বি সমান কি হবে? সি কে হবে, ঠিক আছে। সি সমান কি হবে? ডি কে হবে। এবার এই ডিকেটা যদি এই সি এর মান যদি এখানে পুট করি তাহলে ডিকে ইন্টু কে, তাহলে বি এর মান কি হয়ে গেল? ডি কে স্কোয়ার। আর বি এর মান যদি ডি কে স্কোয়ার আমি পুট করি, ডি কে স্কোয়ার ইন্টু কে,
কারণ আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডিকে কিউব। তাহলে এ এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার এবং সি এর মান ডিকে, এটা পড়বে। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বাম পক্ষটাকে আমরা একটু তুলে নেবো। বাম পক্ষটাকে কি বলেছে, বাম পক্ষটা এবি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এবি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার বাই বিসি প্লাস সিডি বাই বিসি প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার। এই দিকটা আর আমার ডান দিকটা, ডান পক্ষটা আমার যেটা আছে, ডান পক্ষটা কত আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমার আছে। এইটা দেখো বাবা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম দিকে যদি এ এর মান পুট করি ডিকে কিউব, এ এর মান যদি আমরা পুট করি ডিকে কিউব, আর বি এর মান কত আমাদের ডিকে স্কোয়ার, প্লাস বি এর মান আমার ডিকে স্কোয়ার, সি এর মান আমাদের কত ডিকে, প্লাস সি এর মান আমাদের যেটা হবে, সি এর মান যেটা হবে সেটা ডিকে মানে সি স্কোয়ার আছে মানে ডি স্কোয়ার স্কোয়ার বাই বি এর মান কত ডিকে স্কোয়ার, সি এর মান কত ডিকে, প্লাস সি এর মান ডিকে ইন্টু ডি চলে আসবে, প্লাস ডি স্কোয়ার আমার এখানে একটা চলে আসবে। আচ্ছা ওপরটা থেকে আমি ডি স্কোয়ার কমন নিই, ডি স্কোয়ার কেন কমন নেবো, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলি, আমরা কি কমন নেবো, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিই। তাহলে ডি স্কোয়ার বেরিয়ে গেল, কে স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে বাবা, কে কিউব পড়ে থাকবে। আচ্ছা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে, কে পড়ে থাকবে, আর এটা এক পড়ে থাকবে বাই এইখান থেকে আমরা যেটা কমন নেবো সেটা হচ্ছে ডি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার যদি কমন নিই, এখানে দেখো কে স্কোয়ার আর কে তে কি পড়ে থাকবে, কে স্কোয়ার আর কে তে কে কিউব পড়ে থাকবে, ডি স্কোয়ার যদি কমন নিই কি পড়ে থাকবে, কে পড়ে থাকবে, আর এখানে এক পড়ে থাকবে। এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, কি পড়ে থাকছে, কে স্কোয়ার পড়ে থাকছে। ব্যাস এ হয়ে গেল কে স্কোয়ার পড়েছে। এবার এপাশের আমি ইকুয়েশনটাকে করবো, এর মান কত, এর মান ডি কে কিউব, তাহলে স্কোয়ার আছে তার মানে ডি স্কোয়ার কে কিউব তার হোল স্কোয়ার মানে চলে আসবে 3 দুগুণে 6, ডি স্কোয়ার কে 6 প্লাস বি স্কোয়ার এর মান কত ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার যেহেতু তার স্কোয়ার আছে তার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আসবে, আর সি এর মান ডি কে তার মানে আসবে ডি স্কোয়ার কে স্কোয়ার বাই বি এর মান কত আছে, বি এর মান দেখো আমাদের ডি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার মানে চলে আসবে ডি স্কোয়ার কে 4, সি এর মান আছে ডি কে তার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, আর ডি এর জন্য ডি স্কোয়ার। ব্যাস হয়ে গেল। ওপরটা থেকে তুমি কমন নাও, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে কত হবে, কে এখানে 4 পড়ে থাকবে কারণ 6 আছে, 2 কমন নিয়েছি মানে 4, দুটা কমন নিয়েছি মানে কে স্কোয়ার, এখান থেকে পড়ে থাকবে 1, আর এইখান থেকে আমরা ডি স্কোয়ার কমন নিলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, দেখো এটা এটা আর এটা কেটে গেল, আমার যে পোর্শনটা পড়ে থাকলো কে স্কোয়ার। এবারে দেখো এই জায়গাটা বাম মানে বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু সমান বেরিয়ে গেছে তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ব্যাস এই হয়ে গেল আমাদের একের দাগ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দুইয়ের দাগের কোশ্চেনটা কি দিয়েছে একটু দেখে নাও। দুইয়ের দাগের কোশ্চেনটা কি দিয়েছে, দুইয়ের দাগের কোশ্চেনটা দিয়েছে x বাই lm মাইনাস n স্কোয়ার, x বাই lm মাইনাস n স্কোয়ার ইকাল টু y বাই mn মাইনাস l স্কোয়ার, mn মাইনাস l স্কোয়ার ইকাল টু z বাই nl মাইনাস m স্কোয়ার। আচ্ছা সমান আমরা কে ধরে নিচ্ছি, যেখানে কি হবে কে নট ইকাল টু 0। ব্যাস আমাদের lx প্লাস my প্লাস nz সমান 0 প্রমাণ করো। তাহলে x সমান কত, অতএব x সমান কত k ইন্টু lm মাইনাস l স্কোয়ার, y সমান কি হবে k ইন্টু mn মাইনাস l স্কোয়ার, আরেকটা z সমান k ইন্টু nl মাইনাস l স্কোয়ার। আমাকে কি করতে হবে, অতএব lx প্লাস my প্লাস nz এর মান পুট করতে হবে। তাহলে l এর মান l আর x এর মান কত, x এর মান k ইন্টু lm মাইনাস l স্কোয়ার, আচ্ছা প্লাস m এর মান m, y এর মান k ইন্টু mn মাইনাস l স্কোয়ার প্লাস n এর মান n, z এর মান k ইন্টু nl মাইনাস l স্কোয়ার। পুরোটা থেকে না কে কমন নিয়ে নাও, পুরো পোর্শনটা থেকে কে কমন, তাহলে l আর l এ কত হয়ে যাবে l স্কোয়ার m মাইনাস l n স্কোয়ার প্লাস কে কমন m স্কোয়ার n মাইনাস m l স্কোয়ার প্লাস n স্কোয়ার l মাইনাস n m স্কোয়ার। দেখো এই দেখো m স্কোয়ার n কেটে গেল, n স্কোয়ার l m l স্কোয়ার তাহলে k ইন্টু 0 আমাদের হয়ে গেল কত 0। এই হয়ে গেল খুব সোজা অঙ্কটা। তাহলে এই হয়ে গেল আমাদের 8 দাগের ম্যাথ। এরপরে 9 দাগ, 10 দাগ, 11, 12, আচ্ছা 12 দাগটা করাবো, 9, 10, 11 আমি করাচ্ছি না, উপপাদ্য প্রয়োগ এবং সম্পাদ্য আছে এগুলো তোমরা করবে, আমি করাচ্ছি একদম 12 দাগের র্যাকেট। 12 দাগের র্যাকেটে কি বলেছে, দুটি কোণের সমষ্টি π/2 এবং অন্তর 40 ডিগ্রি হলে ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করতে। ধরে নাও যে মনে করি কোণ দুটি
মনে করে কোন দুটি এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি, আমরা যেহেতু আমরা ষষ্ঠিক মানেই ধরছি, তাহলে অতএব সমষ্টি ও এক্স বাই টু, অতএব এক্স প্লাস ফাইভ বাই টু সরি ইকাল টু কত হলো 90 ডিগ্রি, তার মানে এক্স প্লাস ওয়াই সমান আমার যেটা হলো সেটা হচ্ছে 90। ব্যাস হয়ে গেল। এবং আরেকটা পোর্শন দেওয়া আছে জানো তো, বিয়োগফল হচ্ছে 40, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 40, এটা আরেকটা পোর্শন, 1 নম্বর এবং 2 নম্বর। আচ্ছা এবার যদি আমরা করি 1 যুক্ত 2 করে পাই, 1 যুক্ত 2 করে পাই, কারণ 1 আর 2 কে অপনয়নের মতো করবো, তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকাল টু 90 প্লাস 40, তাহলে এইখানে ওয়াইটা কাটছে 2x সমান আমাদের যেটা আসছে 130, আর এক্স সমান আসছে আমাদের 65, 130 বাই 2 65। তাহলে অতএব ওয়াই সমান কত হবে, দেখো এক্স প্লাস ওয়াই এর যোগফল 90, তাহলে ওয়াই সমান হবে 90 মাইনাস 65, ঠিক আছে, 60 30 90 আমাদের চলে আসবে 25, ঠিক আছে। এবারে আমরা যেটা করব 65 ডিগ্রি আমাদের এর বৃত্তীয় মান করব, আমরা 65 ডিগ্রি এর বৃত্তীয় মান করব, 65 ডিগ্রি এর বৃত্তীয় মানটা আমাদের কত হচ্ছে দেখে নি, আমাদের 65 ডিগ্রি বৃত্তীয় মান হবে 65 গুণিত পাই বাই 180, 5 দিয়ে কাটলে 5 13, আর 5 3 15, 5 6 30, মানে যেটা বেরোবে 13 পাই সি বাই আমাদের চলে আসবে 36, আর 25 ডিগ্রি এর বৃত্তীয় মান, 25 ডিগ্রি এর বৃত্তীয় মান কত বেরোবে, 25 গুণিত বেরোবে পাই বাই 180, 5 5 25 36, তার মানে আমাদের বেরোবে 5 পাই সি বাই আমাদের চলে আসবে 36, 5 পাই সি বাই 36। এই হয়ে গেল আমাদের একের দাগের কোশ্চেন। দুইয়ের দাগের কোশ্চেনটা আমরা দেখবো কি বলেছে। দুইয়ের দাগের কোশ্চেনটা বলেছে আলফা এবং বিটা দুটি এমন সূক্ষ্ম কোণ যে সাইন আলফা কমা সাইন বিটা, তাহলে প্রমাণ করা। আচ্ছা এখানে যেটা বলেছে দুইয়ের দাগের যেটা বলেছে আলফা ও বিটা, আলফা ও বিটা কি গো বাবা, আলফা বিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। আর কি দেওয়া আছে, সাইন আলফা সমান আমাদের দেওয়া আছে সাইন বিটা। দেখো এই জায়গাটা না তোমাদের ইনভার্স লাগালে সবচেয়ে সুবিধা আসবে, তোমাদের ইনভার্স যে পোর্শন সেগুলো 12 এ আছে। তো আমি যদি এর উভয় পক্ষকে সাইন ইনভার্স লাগাই, আমি যদি উভয় পক্ষকে আমাদের কি করি, সাইন ইনভার্স সাইন অফ আলফা ইকাল টু সাইন ইনভার্স সাইন অফ বিটা, তাহলে আমাদের কি আসবে, এই সাইন ইনভার্স এবং সাইনে ইনভার্সটাকে তোমরা মনে মনে বাই ভাববে না, 1 বাই সাইন, তাহলে এই যে জায়গাটাকে ক্যান্সেল, এখন অতটা ভালো বুঝতে পারবে না, 12 এর পোর্শন এটা, এই ইকুয়েশনটা আসবে আলফা সমান বিটা। উভয় পক্ষকে তোমরা না সাইন ইনভার্স নেবে, এবং সাইন ইনভার্স না ক্যান্সেল করতে পারি, যেমন আমরা করি সাইন এ সমান সাইন বি হলে, সাইন এ সমান সাইন বি হলে এই জায়গাটাকেও যেমন তুমি সাইনে সাইনে ক্যান্সেল করাতে পারো, তাহলে সেই জায়গাটাকেও তুমি এটাকেও তোমরা বলতে পারতে আলফা সমান বিটা, কিন্তু এটাকে আমরা কি করলাম, সেই কাটালাম আমরা ইনভার্স পোর্শন দিয়ে কাটালাম, ঠিক আছে। এই জায়গাটা একটা খেয়াল রাখবে, আমি করাচ্ছি। এরপরে 3 দাগ কি আছে, কি আছে আমরা একটু খেয়াল করব, যে সেক স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 1 বাই টেন স্কোয়ার 75 ডিগ্রি, এই জায়গাটা দিয়ে আছে, এইটা দেখি আমাদের কি আছে। তাহলে কি আসবে, এটার কি পোর্শন, সেক স্কোয়ার 15 মাইনাস 1 বাই টেন স্কোয়ার জিডি কর, তাহলে এটা চলে আসবে আমাদের কত, কট স্কোয়ার 75। এবার দেখো সেক স্কোয়ার 15 মাইনাস এই কট স্কোয়ারটাকে করি, কট স্কোয়ার 90 মাইনাস 15, ঠিক আছে। তাহলে আমার যেটা আসবে সেক স্কোয়ার 15 মাইনাস এটাই চলে আসবে টেন স্কোয়ার 15, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আমার কত এলো, আমার বাম দিকটা যেটা বেরালো সেটা হচ্ছে 1 বেরালো। এবার আমরা ডান পক্ষটা করি, এটা আমরা বাম পক্ষ। আর এবার যদি আমরা ডান পক্ষটাকে একটু ক্যালকুলেশন করি, কি আছে সাইন 10 ইন্টু সেক 80, তো সাইন 10টা আমার থাক, এই সেক 80টাকে করলি সেক অফ 90 মাইনাস 10, তার মানে আমাদের চলে এলো কি সাইন 10 আমাদের কি চলে এলো, সাইন 10 ইন্টু সেক অফ 90 মাইনাস থিটা যেটা হয় বাবা সেটা হচ্ছে কোসেক থিটা, তার মানে কি আসবে এখানে কোসেক 10, আর সাইন আর কোসেকে তো কেটে যায়, সাইন 10 ইন্টু 1 বাই সাইন 10, দেখো সাইন 10 কেটে গেল 1 হয়ে গেল। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু দুটো ইকুয়েশনই সোজা মানে একই বেরিয়েছে, তার মানে আমরা বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ব্যাস এই হয়ে গেল আমাদের 3 দাগের কোশ্চেন। ব্যাস এরপরে যেটা হবে সেটা হচ্ছে 13 দাগের ম্যাথ। 13 দাগের ম্যাথটা কি বলেছে দেখি, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন ভূপৃষ্ঠের উপরে এরূপ স্থানে ভাসমান যে ভূপৃষ্ঠ থেকে বেলুনের কেন্দ্রের, আচ্ছা দেখো এই ম্যাথগুলো, আমি এই ম্যাথগুলোকেই না তোমাদেরকে বলি যে এই ম্যাথগুলোকেই না তোমরা একটু আলাদা ভাবে করবে, এই ম্যাথগুলো হচ্ছে বাইরের ম্যাথ, যে ম্যাথগুলো না খুব ভালো ম্যাথ, এই ম্যাথটা তো দারুণ ম্যাথ, ঠিক আছে। দেখো আমরা করছি, দেখো আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটা এই উচ্চতায় আছে, ঠিক আছে, যদি পর্যবেক্ষক চোখের সাপেক্ষে থিটা কোণ করছে, দেখো পর্যবেক্ষক চোখ বলতে কি বলতো, মনে করো বেলুন কোথাও একটা ভাসছে,
আমি যখন দেখবো আমি কিভাবে দেখবো, একটা উপরি তলের সাপেক্ষে দেখবো, একটা নিচে তলের সাপেক্ষে দেখবো। তার মানে একজন মানুষ, তোমরা একটু ভালো করে দেখবে ছবিটা, কিন্তু একজন মানুষ যখন দেখবে তখন কিভাবে দেখবে, তখন একটাকে দেখবে এরকম ভাবে দেখবে, আর একটাকে দেখবে এরকম ভাবে দেখবে। আমি যদি দেখবো বলি ওই বেলুনটাকে কিভাবে দেখবো, পর্যবেক্ষক চোখ মানে কি, ওই বেলুনটা একটা আমার চোখটা কতটা বেলুনটাকে নেবে, একটা হচ্ছে উপরি তলটাকে নেবে আর একটা নিচের তলটাকে নেবে। এই যে অ্যাঙ্গেলটা সেটা ওরা কত কোণ করছে বলছে থিটা কোণ করছে, তার মানে এই অ্যাঙ্গেলটা ওরা থিটা কোণ করছে। ঠিক আছে, আমরা এই পাশটা লিখে রাখলাম থিটা। এবং আরেকটা ইকুয়েশন দিয়েছে যদি বেলুনের কেন্দ্রের উচ্চতা আছে, আচ্ছা ঠিক আছে, বেলুনের কেন্দ্রে উন্নতি কোণ হচ্ছে ফাই, তার মানে এই যে বেলুনটার এখানটায় যে কেন্দ্র আছে তার সাপেক্ষে যে কোণটা করছে, এই কোণটা হচ্ছে আমাদের হচ্ছে ফাই, এই কোণটা হচ্ছে ফাই। ভালো করে লক্ষ্য করবে, কিন্তু আমি ছবিটা কিরকম ভাবে আঁকছি, তাহলে এই জায়গাগুলো আমাদের লম্ব হয়ে গেছে, এই ছবিটা না আরেকটু ইয়ে করে যাবে, যেহেতু একটু টাচ করে যাবে, ব্যাস। এবারে আরেকটা জিনিস লক্ষ্য কর, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে, আমি অনেকগুলো জিনিস আছে, ও দিচ্ছি, এটা এ দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি, এটা ডি। এবার একটা জায়গা লক্ষ্য করো তো আমার কি কি দেওয়া আছে আগে সেটা দেখি। এইটা কিন্তু ফাই, এই যে অ্যাঙ্গেলটা পুরো, আচ্ছা আমি অ্যাঙ্গেল গুলো লিখছি, দেখো এখানে কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ভালো করে বুঝবে, এই ম্যাথ গুলো কি আলাদা করবে খুবই। এখানে আমি তোমাদের আবার একটা কথা বলি, হাইট এন্ড ডিস্টেন্স একটা না হ্রদের অঙ্ক আছে, হ্রদের অঙ্ক, প্রতিবিম্ব কত পড়বে, এই অঙ্কটা আমি এখনো পাচ্ছি না। ওই হ্রদের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই বেলুনেরটা যেমন ইম্পর্টেন্ট, হ্রদের একটা অঙ্ক আছে ইম্পর্টেন্ট, এবং পাহাড়ে ওঠা একটা অঙ্ক আছে ইম্পর্টেন্ট। একটা পাহাড়ে যখন উঠছি তখন আমরা কিছুটা অ্যাঙ্গেল, আমরা একটা অ্যাঙ্গেলে উঠছি, তারপরে অন্য একটা অ্যাঙ্গেলে উঠছি, এমন তো নয় পুরোটা একবার আমরা উঠছি। ওই পাহাড়ের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এবং তার সাথে আমি কি বললাম, হ্রদের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, হ্রদের টাইপের একটা ম্যাথ আমরা পাবো, দেখবে। তো এখানে কি কি দেওয়া আছে আমি বলে দিই। এখানে বেলুনটার যে ব্যাসার্ধ ওএ সমান ওবি সেটা দেওয়া আছে আর সেমি, ভালো করে বুঝবে, ওএ সমান ওবি সমান দেওয়া আছে কত, আর সেমি। আর কি দেওয়া আছে, আর যেটা দেওয়া আছে ওসি সমান আমাকে দেওয়া আছে 8 সেমি, ওসি সমান আমাদের দেওয়া আছে, কত 8 সেমি দেওয়া আছে, তো 8 একক দেওয়া আছে, সেমি টেমি কিছু দেওয়া নেই, একক। আর একটা অ্যাঙ্গেল কি করেছে, কোণ এ ও বি সমান ওরা থিটা বলেছে, তার মানে এই যে জায়গাটাকে আমি আলাদা করি, কোণ এ, আচ্ছা এ ও বি বলছি, সরি, এডিবি, কোণ এডিবি কে ওরা বলেছে থিটা। তাহলে কোণ এডিও সমান কোণ বিডিও সমান আমাদের অর্ধেক হয়ে যাবে থিটা বাই 2। আরেকটা পোরশন দিয়েছে যে কেন্দ্রের সাথে মানে উন্নতি কোণ আমাদের যেটা হচ্ছে সেটা ফাই, তার মানে আরেকটা জিনিস দিয়েছে কোণ ওডিসি, এইটা আমাদের অ্যাঙ্গেলটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ফাই। ব্যাস, আমাকে এবার এই উচ্চতাটা বার করতে হবে, এই টার্গেট, এই এইচ সমান ওরা একটা জিনিস দিয়েছে, এইচ সমান কি বার করতে হবে, আর সাইন ফাই কোসেক থিটা বাই 2। আমরা একটু টার্গেটটা লিখি, এইচ সমান আর সাইন ফাই আর একটা হচ্ছে কোসেক থিটা বাই 2, এটা আমাদের টার্গেট পয়েন্ট। দেখো এটা আমাদের বেরোবে, আমি বেশি কিছু লিখছি না, আমি একটা আচ্ছা এইটা দেখো লম্ব অঙ্কন করছি, এটা লম্ব স্পর্শক আমাদের ব্যাসার্ধের সাথে কি করে লম্ব অঙ্কন করে, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজকে চুজ করি, ত্রিভুজ বিডিও লিখছি, ত্রিভুজ বিডিও এর, বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও ত্রিভুজের সাপেক্ষে, তাহলে বিডিও কোনটা থিটা বাই 2, এই অ্যাঙ্গেলটা থিটা বাই 2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা বাই 2, তার মানে এই অ্যাঙ্গেলটা কত থিটা বাই 2, এইটা কত আর। তাহলে দেখো আমি যেহেতু এইটা সাপেক্ষে দেখাচ্ছি, তার মানে এটা আমাদের ভূমি, এটা আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ, তার মানে সাইন ফেলবো, তাহলে সাইন থিটা বাই 2, তাহলে যেহেতু সাইন ফেলেছি, তাহলে সাইন কথার অর্থ লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বকে আমার এখানে ওবি আর অতিভুজকে ওডি, ভালো করে বুঝবো ওবি আর ওডি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন থিটা বাই 2 ওবির মান আর আর বাই ওডি, তাহলে অতএব এখান থেকে আমরা একটা পেয়ে যাই ওডি সমান আর, দেখো এই সাইন থিটাই নিচে নামবে, যখন উপরে উঠবে কোসেক থিটা বাই 2 হয়ে উঠবে, তাহলে আমি একবারে করে দিলাম কত ওডি সমান আর কোসেক থিটা বাই 2। ভালো করে বুঝো, আমার এই সাইনটা নিচে নামলো তারপর উঠে গেছে, তার মানে আর কোসেক থিটা বাই 2, তার মানে ওডির মান পেয়ে গেলাম। এখন আমার যেটা দরকার, এখন ত্রিভুজ ওডিসি এর, এখন ত্রিভুজ ওডিসি এর এই অ্যাঙ্গেলটা কত বিটা, এই অ্যাঙ্গেলটা বিটা, আমি আরেকবার লিখে দিচ্ছি কোণ ওডিসি কত, আচ্ছা বিটা বলছি সরি, ফাই। তাহলে এইটা যেহেতু ফাই, তার মানে এর সাপেক্ষে আমাদের কত আসছে, এই অ্যাঙ্গেলটার অতিভুজ পেয়ে গেছে, তোমার লম্ব দরকার, সেই একই রকম ভাবে সাইন, তাহলে সাইন ফাই সমান, দেখো ভালো করে এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে এর সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ, তার মানে আমার কি আসবে ওসি বাই ওডি চলে আসবে, তাহলে দেখা যাক সাইন ফাই সমান ওসির মান তো আমাদের বেরিয়েছিল কত, এইচ ছিল, তাহলে এইচ বাই ওডির মান কত,
ওডির মান একটু আগে বেরোলো, আর কত কোসেক থিটা বাই 2। এবার যদি আমরা এইচ সমান এটাকে ক্রস গুণ করি, তাহলে এইচ সমান দেখো ভালো করে বুঝো, এইটা এদিকে গুণ হবে, তাহলে আর সাইন ফাই আর কোসেক থিটা বাই 2। দেখো এই পোর্শনটাই আমাদের চেয়েছে, দেখো আর সমান এইচ সমান আর সাইন ফাই কোসেক থিটা বাই 2। আমি আবার একবার পুরোটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে বেলুনটা পর্যবেক্ষণ চোখ মানে এটা, এটা থিটা, আর আমার কেন্দ্রের সাপেক্ষে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে ফাই। তাহলে আমার টার্গেট কি করলাম, আমি এই যে ত্রিভুজটা ওডিবি, এই ত্রিভুজটা রেখে আমরা এই যে এইটা ট্যান থিটা বাই 2 অর্ধেক অর্ধেক ভাবে হয়েছে। এবার স্যার কেন অর্ধেক হয়েছে, এই দুটাকে সর্বসম করবে, অর্ধেক তোমরা দেখতে পেয়ে যাবে। সর্বসম করার পর দেখবে এটা আর এটা সমান পাবে, স্পর্শক দুটো সমান পাবে, অ্যাঙ্গেল গুলো 90 দেখাবে। তাহলে সেই সাপেক্ষে তোমার দেখবে এই কোণটা আর এই কোণটা সমান হবে। যদি বলো স্যার সমান কি করে হলো, এটা তো আমি বুঝতে পারছি না, তাহলে উপর দিকে আর নিচের দিকে ত্রিভুজটাকে সর্বসম করবে। সর্বসময় কি দেখাবে, ও এ সমান ওবি দেখাবে, স্পর্শক দুটো তো আমাদের এমনিতেই সমান। আবার কিংবা এটা সাধারণ বাহু দিতে পারো, অনেক রকম ভাবে এখানে 90 ডিগ্রি দেখাতে পারো। তাহলে আবার আবার আমরা তো জানি বহিস্থ কোনো বিন্দু থেকে কোন একটা বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করলে এই অ্যাঙ্গেল গুলো সমান হয়, সেটাও আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু কি হলো, এটা থিটা বাই 2, এই ওডিবি ত্রিভুজটার থেকে থিটা বাই 2 বস করে আমি ওডি পেয়ে গেলাম। তারপরে ওডিসি এর থেকে আমি এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, তাদের মধ্যে আমি একটা রিলেশন করলাম, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এইচ এর মান পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছি, এবং যদি না বুঝতে পারো বারবার দেখবে, এবং এই ম্যাথ গুলোকে না তোমরা একটু আলাদাভাবে করার চেষ্টা করবে, খাতা করার চেষ্টা করবে, আলাদাভাবে করবে, দেখবে খুব ভালো হবে। এরপরে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগ। এবারে যেটা হবে সেটা হচ্ছে 2 এর দাগ। এবার যেটা হবে 13 দাগের 2। কি বলেছে দেখে যাক, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। কাছের জাহাজটি লাইট হাউস থেকে, আচ্ছা দেখো এটা বইয়ের অঙ্ক, এটা মনে করো লাইট হাউস, আর দুটো জাহাজ আছে, একটা হচ্ছে এইখানে একটা জাহাজ আছে, একটা এইখানে জাহাজ, একটা হচ্ছে অবনতি কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর একটার অবনতি কোণ আমাদের 30 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, এটা এ বি সি ডি আর ই। আচ্ছা এই অ্যাঙ্গেলটা 60 হয়ে যাবে কারণ এই অ্যাঙ্গেলটা 60, আর এই অ্যাঙ্গেলটা 30 হয়ে যাবে কারণ এই অ্যাঙ্গেলটা 30। ঠিক আছে, দেখে নাও ছবিটা খুব ভালো। আর এবং ওরা যেটা বলেছে যে কাছের জাহাজটা লাইট হাউস থেকে 150 মিটার আছে, কারণ এইটা হচ্ছে আমাদের 150, বিডির মান চেয়েছে। দেখো আমরা কি করব, দেখো আমরা একটু লিখে নিই, যে মনে করি কি মনে করব, যে এবি একটি লাইট হাউস, এবি একটি লাইট হাউস, এবি একটি লাইট হাউস, এবং সিওডি স্থানে দুটি জাহাজ অবস্থিত, জাহাজ আছে। আর কি কি দেওয়া আছে, কাছের জায়গাটা দূরত্ব, এবং বিসি সমান আমাদের দেওয়া আছে 150 মিটার। বিসি মিটার এককটা কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। ব্যাস বিসি সমান 150 মিটার। কোন কার মান দেওয়া আছে, ইএসি সমান একান্তর কোণ এসিবি সমান আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি। আরেকটা দেওয়া আছে ইএডি সমান একান্তর কোণ এডিবি সমান দেওয়া আছে 30 ডিগ্রি। এবার লক্ষ্য করো, আমি একটা কাজ করি, ত্রিভুজ এবিসি কে লক্ষ্য করি। ত্রিভুজ এবিসি এর দেখো এটা দেওয়া আছে, আমি টার্গেট এটা বার করব, এটা থেকে গোটাটা বার করবো, তাহলে ট্যান ফেলবো। ট্যান 60 ডিগ্রি সমান লম্ব এবি বাই ভূমির মান বিসি, ট্যান 60 এর মান √3 ইকুয়াল টু এবি এর মান আমি এবি রাখছি, বিসির মান 150। তাহলে এবি সমান আমার যেটা বেরালো 150 √3 মিটার। ব্যাস এবির মান আমাদের বেরিয়ে গেল। এবারে দেখো, এখন আমার দরকার বিডিটা। এখন ত্রিভুজ এবিডি এর আবার যদি ট্যান ফেলি, ট্যান 30 ডিগ্রি সমান এবি বাই কত হবে গো বাবা, বিডি হবে। এবি বাই কত হবে, বিডি হবে। ট্যান 30 এর মান কত, 1/√3। এবির মান আমাদের তো আমি এবি রাখছি না, এবির মান তো দেওয়া আছে, বসে দিচ্ছি 150 √3 বাই বিডি। আর বিডি ক্রস গুণ করলে 150 √3 3 3 15 45 450 মিটার। দেখো তাহলে বিডির মান 450 বেরোলো, মানে কি, এটাই তো আমাদের লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব। তাহলে লিখবে অতএব লাইট হাউস থেকে দূরের যে জাহাজটা ছিল তার যে দূরত্ব সেটা হচ্ছে 450 মিটার। এই হয়ে গেল আমাদের কমপ্লিট হয়ে গেল 13 দাগ। এরপর আমরা চলে যাব 14 দাগের ম্যাথ। ঠিক আছে, একটি আয়তঘনকের 3টা ভিন্ন কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, 3টি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা আমি একটা ছবিটা কি, নাহলে তো না তোমাদেরকে বোঝাতে পারবো না। এইটা মনে করো আমার একটা আয়তঘনকের চিত্র, এইটা মনে করো একটা আয়তঘনকের আমাদের চিত্র,
মোটামুটি একটা এঁকেছি মোটামুটি। এটা আমাদের কি হলো, আয়তঘনাকার চিত্র। এই আয়তঘনাকার চিত্রে দেখো মোট তো তল ছোটা, তার মধ্যে তিনটা তল একই, তো তাদের কর্ণের দৈর্ঘ্য দিয়ে হয়তো বলেছে এই কর্ণটা একটা বলেছে, এই কর্ণটা একটা বলেছে, আর পেছন দিকে বা সামনের দিকে যদি ভাবি এই কর্ণটা একটা বলেছে। তাহলে একটা জায়গা তোমরা লক্ষ্য করো, এটা আগে লিখে দাও যে আয়তঘনকের তিনটি তলের, আয়তঘনের তিনটি তলের, আচ্ছা এটা আমরা করাচ্ছি 14 দাগের এক। আয়তঘনকের তিনটি তলের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে, কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে কত কত আছে বাবা, কত কত আছে, 39, 40, 41, 39 সেমি, 40 সেমি, আর একটা আছে 41 সেমি। আমাকে যেটা বার করতে বলেছে আয়তঘনকের মূল কর্ণের দৈর্ঘ্য কত, আয়তঘনকের মূল কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই আয়তঘনকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা ধরে নিই, যে মনে করি আয়তঘনকটির দৈর্ঘ্য x সেমি আর প্রস্থ আমাদের y সেমি, আর একটা পোর্শন হচ্ছে উচ্চতা হচ্ছে z সেমি। এটাকে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো তিনটা তল আছে, যদি আমি এই তলটার কথা ভাবি, এই তলটার কথা যদি ভাবি, তার মানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতার সাথে কোনো সঙ্গ নেই। আমি আবার বলি, যখন আমি উপরের তলটা নেবো, এই উপরের তলটা যখন নেবো, তখন যার কর্ণের দৈর্ঘ্য বার করব, সেখানটার সাথে কিন্তু আমার উচ্চতার কোনো সঙ্গ নেই। তার মানে একটা ইকুয়েশন আমি লিখতে পারি, যদি এটা x হয়, এইটা যদি প্রস্থটা y হয়, আর এটা যদি z হয়, তার মানে একটা ইকুয়েশন লিখতে পারি, অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার, যে উপরি তলটা সেটা সমান আমাদের কত, 39। এক নম্বর ইকুয়েশন। এবার আরেকটা পোর্শন দেখো, যদি আমি এই তলটার কথা ভাবি, এই দিকের তলটার কথা ভাবি, দেখো এখানে দেখো দৈর্ঘ্যের সাথে কোনো সঙ্গ নেই। দেখো আমার এই যে y, এই যে z, তাদের কর্ণের দৈর্ঘ্য, তার সাপেক্ষে কর্ণের দৈর্ঘ্য বলতে, তাহলে 2 নম্বর ইকুয়েশন আমি বলতে পারি y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত, y স্কোয়ার প্লাস z স্কোয়ার সমান আমি ধরে নিচ্ছি 40। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর। আর একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এটা হলো আরেকটা তল। যদি আমি এই পাশের বাইরের দিকেটা দেখো, 3D ছবি, এটা আমি 2D বোর্ডে করছি, তো তাই একটু সমস্যা আছে। তার মানে এই যে এই তলটার বাইরের দিকটা একটু ভাবো, এই তলটার কথা যদি ভাবি, তখন দেখো আমার দৈর্ঘ্যটা দরকার হচ্ছে, আর কি উচ্চতাটা দরকার হচ্ছে, আমার প্রস্থটার কোনো দরকার নেই। তার মানে আরেকটা ইকুয়েশন করবো, x স্কোয়ার প্লাস z স্কোয়ার সমান আমাদের চলে আসবে 41। এটা 3 নম্বর ইকুয়েশন। এবারে তোমার টার্গেট কি, মূল আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা তোমার দরকার। আচ্ছা একটা কাজ করলাম না, কর্ণের দৈর্ঘ্যটা এগুলা সব √ হবে, এগুলা সব √ হবে। এবার দেখো আমি একটা কাজ করবো, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে যে মূল যে আয়তঘনকটা ছিল তার কর্ণের দৈর্ঘ্য, তাহলে √ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার আমাকে বার করতে হবে, এটা আমাদের টার্গেট। তাহলে এটার থেকে আমরা একটা কাজ করি, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এদের বর্গের সমষ্টি করে পাই, 1, 2, 3 নম্বর সমীকরণের বর্গের সমষ্টি করে পাই, বর্গের সমষ্টি করে পাই। আচ্ছা বর্গের সমষ্টি করে নিচ্ছি, আমাদের কি বেরোবে, তাহলে এটাকে বর্গের সমষ্টি করলে কি বেরোবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার, দ্বিতীয়টাকে বর্গের সমষ্টি করলে y স্কোয়ার প্লাস z স্কোয়ার, তৃতীয়টাকে বর্গের সমষ্টি করলে x স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা 39 স্কোয়ার কত আসবে, 9 9 81 1 হাতে থাকে 8, 3 9 27, 27 দুগুণে হচ্ছে 54, 54 55 56 57 58 59 60 61 62, 2 হাতে 6, 3 3 9 6 15, ঠিক আছে, 4 4 1600 হয়ে যাবে। আর কত যাবে, 1 1 কে 1, 4 1 কে 4, 4 দুগুণে 8, 4 4 16, 1681 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকাল টু কত বেরোবে গো, 1 আর 1 2, 8 2 10 0, হাতে থাকে 1, 6 6 12 1 13, 5 18 8, হাতে থাকে 1, 1 2 3 4, ব্যাস এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত আসবে, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 4 8 0 1, 2401 আসবে। এবার এইটাকে আমরা কি করব, এটার আমি উভয় মানে রুট করে দেবো। তাহলে আমার এইটা তো টার্গেট, √ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা সমান আমাদের কত আসবে, √ 2401, √ আমাদের 2401 যেটা আসবে সেটা তোমরা দেখতে পাবে, অ্যান্সারটা বেরিয়ে যাবে, 39 বেরাবে, এইটা দেখবে বেরাবে 39 বলছি 49 বেরাবে, দেখবে 9 স্কোয়ার 9 9 81 আর 4 4, হ্যাঁ ঠিক আছে এটা বেরাবে।
এটা আমি আবার একবার না পুরো জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। আমি কি করলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা ধরে নিলাম, তিনটা তলের কর্ণের দৈর্ঘ্য, যখন উপরের তলটা হবে তখন দেখো উচ্চতার সাথে কোনো সঙ্গ নেই, দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে কাজ হচ্ছে। যখন এই তলটা করব তখন দেখো আমাদের দৈর্ঘ্যের সাথে কোনো সঙ্গ নেই, প্রস্থ এবং উচ্চতা নিয়ে হচ্ছে, এবং আরেকটা যে তল এপাশের যে তলটা সেটার সাথে দেখো আমার কোনো প্রস্থের সঙ্গ নেই, সেটা দৈর্ঘ্য এবং উচ্চতা দিয়ে হচ্ছে। আমার তাহলে তিনটাকে বার করলাম, তিনটাকে কি করলাম, বর্গের সমষ্টি করলাম। তারপরে কি করলাম, আমি সেখান থেকে বার করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপরে কি করলাম, আমার টার্গেট কি, যে মূল যে আয়তঘনকটা তার কর্ণের দৈর্ঘ্য মানে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার আমার দরকার, তাহলে সেটা আমি বার করে কি করলাম, তার রুট করে দিলাম। এই হয়ে গেল আমাদের একের দাগের অঙ্কটা। দেখো এবার দেখো দুইয়ের দাগেটা কি বলেছে, 13 সেমি উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ দিয়ে দিয়েছে, চোঙটাকে গলাবো, তার মানে আমাকে আয়তনটাকে বার করি। তাহলে 14 দাগের 2, তাহলে ফাঁপা ফাঁপা চোঙটির অন্তঃব্যাসার্ধ, ফাঁপা চোঙটির অন্তঃব্যাসার্ধ কত দিয়েছে, 5.25 সেমি। আর বহিঃব্যাসার্ধ কত, বহিঃব্যাসার্ধ 6.75 সেমি। আরেকটা জায়গা দেওয়া আছে, আরেকটা জায়গা দেওয়া আছে উচ্চতা, উচ্চতা কত সেমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 13 সেমি। এবার আমরা কি করব, অতএব ফাঁপা চোঙটির আয়তন, অতএব অতএব ফাঁপা চোঙটির আয়তন। দেখো ফাঁপা চোঙটার আয়তন কত পাই, ভালো করে বুঝবে, r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ। দেখো নর্মালি তো চোঙের আয়তন বাবা পায়ের স্কোয়ারে, তাহলে যেহেতু চোঙটা ফাঁপা আছে তার মানে পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচ। তার মানে দেখো পাইটা পাই থাক, আর এইচ আচ্ছা r1 স্কোয়ারটা কত, এটা বহিঃব্যাসার্ধ, তার মানে আলটিমেট কত 6.75 তার হোল স্কোয়ার মাইনাস 5.25 তার হোল স্কোয়ার, বাইরে কত থাকছে, আচ্ছা 13 পাইটাকে আমি সামনে করে দিচ্ছি। বাট এইটাকে যে একটা কাজ করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলি, একটা এ প্লাস বি, তার মানে দেখো 6×5 = 11, আর 7×5 আর 2×5 আর একটা 1 হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে 12 গণিত। এটা বিয়োগ করলে কত আসবে, দেখো যদি দুটোর মধ্যে বিয়োগ করি তাহলে 0.50 চলে আসবে, 0.1 চলে আসবে, 1.50 চলে আসবে, ঠিক আছে 1.50। এই হয়ে গেল আমাদের কত, ঘনসেমি। ভালো করে আমি কিছু করছি না, 13 ইন্টু পাই ইন্টু 12 ইন্টু 1.50, ব্যাস এটা হয়ে গেল। এবার আমাকে যেটা বলেছে, কি বলেছে, যে আমাকে এটাকে গলিয়ে একটা কি করতে হবে, নিরেট চোঙ তৈরি করতে হবে যার অর্ধেক উচ্চতার হবে। তাহলে মনে করি নিরেট চোঙটির ব্যাসার্ধ, নিরেট চোঙটির ব্যাসার্ধ কত হবে বাবা, ধরে নিচ্ছি যে r সেমি। আর উচ্চতা আমাদের দেওয়া আছে, উচ্চতা কি বলছে, আগের যা ছিল তার অর্ধেক হবে, 13/2 সেমি। তাহলে আয়তন বের করে দিই, তাহলে অতএব আয়তন কত, আয়তন চলে পাই r স্কোয়ার, এইচ আর এর মান কত আর ই, আর এইচ এর মান হচ্ছে 13/2, আমাদের যেটা বেরোবে সেমি কিউব। তাহলে এবার আমরা যেটা করব, এটা সমান এটা করব, তাহলে শর্তে কি হবে, শর্তে কি হবে, পাই r স্কোয়ার ইন্টু 13/2 সমান 13 ইন্টু পাই ইন্টু 12 ইন্টু 1.50। দেখো পায়ে পায়ে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে r স্কোয়ার সমান কত হবে, 13 গুণিত 12 গুণিত 1.50 বাই, আচ্ছা এই দুইটা উপরে উঠে যাবে, তাহলে গণিত 2 আর নিচেই চলে আসবে আমাদের 13 কেটে গেল, ব্যাস। আচ্ছা এই দশমিকটাকে তোলার জন্য আমার নিচেই চলে আসবে কত, 100। এই 0 কেটে গেল, 2 5 10, 5 3 15, তাহলে কত এলো, আর স্কোয়ার সমান চলে এলো, দেখো আর স্কোয়ার সমান চলে এলো 3 আর 12 কত হলো 36, তাহলে আর সমান কত চলে এলো আমাদের 6। আমার যে নিরেট চোঙটা করব, তার আমার ব্যাসার্ধ যেটা হবে সেটা হচ্ছে 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 6 সেমি হয়ে যাবে অ্যান্সার, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গমের স্তূপের অঙ্কটা, ব্যাস এটা মুছে দিলাম আমি, 2 এর দাগ। যখন ফাঁপা চোঙ থেকে নিরেট করব তখন তো ফাঁপাটার আয়তন তো পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু এইচই হবে, কারণ দুটো আলাদা আলাদা বার করেও বিয়োগ করতে পারো কিংবা একবার বার করেও বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগ, বলছে গমের একটা স্তূপ শঙ্কু আকারে, তার ব্যাসার্ধ দিয়েছে, উচ্চতা দিয়েছে, আয়তন নির্ণয় করে একদমই সোজা, আর কমপক্ষে কত চাদর লাগবে সেটা হচ্ছে আমাদের পার্শ্বতল বার করলেই হয়ে যাবে। দুটো জায়গা আমি ভালো করে করব, কিন্তু বইয়ে মনে হচ্ছে এই অঙ্কটা আর গমের স্তূপের অঙ্কটার পায়ের মান কিন্তু 22 এর সাথে বসানো নাই, 22 এর সাথে নেই, 3.1 আছে দেখবে, সামথিং কিছু আছে, পায়ের মান কিন্তু বসানো আছে দেখবে। দেখো 3 এর দাগটা আমরা করছি, যেহেতু ওরা কিছু বলেনি তাই আমরা বসাবো নি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে,
আমি একটু একদম ইয়ে করে করে দিচ্ছি, বইয়ের অঙ্ক তো। তাহলে স্তূপটির, গমের স্তূপটির ব্যাসার্ধ, গমের গমের স্তূপটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বেরাবে? 9 মিটার। এটা বইয়ের কোশ্চেন কিন্তু, 9 মিটার। আর ব্যাসার্ধ নয়, ব্যাস মনে হচ্ছে বলেছে, ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 9/2 মিটার, মানে আলটিমেট 4.5 মিটার। আর আরেকটা জিনিস দিয়েছে, উচ্চতা দিয়েছে, উচ্চতা হচ্ছে 3.5 মিটার। প্রথম কথা যেটা বার করবে সেটা আয়তন বার করবে। তাহলে আয়তন কত হবে? আয়তন হয়ে যাবে পাই আর স্কয়ার এইচ। দেখো আমি কি করলাম, আর এর মান বার করে দিলাম, এইচ এর মান বার করে দিলাম, তার মানে এখান থেকে তোমরা পাই আর স্কয়ার এইচ ফেলে দেবে। এবার আমাদের যেটা টার্গেট সেটা এল এর মান বার করতে হবে। তাহলে এল সমান কত? রুট ওভার আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার মানে আর স্কয়ার মানে তো এইটা, আর স্কয়ার মানে 4.5 তার হোল স্কয়ার প্লাস এইচ স্কয়ার মানে 3.5 তার হোল স্কয়ার। তাহলে কত বেরোবে একটু দেখে নিই। 4 4 16, 5 5 25, 4 5 20, 20.25 প্লাস 3 4 12.25 বেরোবে। তার মানে অ্যান্সার কত বেরোবে? এটা দেখো 25 25 50 বেরোবে, আর 20 30 32, 32.50। এইটাকে ক্যালকুলেশন করবে, বইয়ে দেখবে রুট 130 এর মান দেওয়া আছে, সেই মানটা বুঝ করাবে। তাহলে এখান থেকে কার মান পাবো? এল এর মান পাবো। দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা আমরা করব পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের যে সূত্রটা হবে সেটা হচ্ছে পাই আর এল। পাই আর এল এখান থেকে এল এর মান পেয়ে গেছি, আর এর মান আমার এখান থেকে দিয়ে আছে। তাহলে এখান থেকে তোমরা কি করবে? পাই আর এল বার করে নেবে। এবং এই অঙ্কটা না বইয়ের ম্যাথ একদম খুব মানে একদম শেষের ম্যাথটা আছে, দেখবে এটা। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো জায়গাটা শেষ। এবং যে রাশিবিজ্ঞান গুলো আছে আমি আবার একবার বলে দিই, রাশিবিজ্ঞান গুলো তোমরা বইয়ের ম্যাথ গুলো খুব ভালো করে করবে, গড় করবে, মধ্যমা করবে, সংখ্যাগুরু মান করবে, এই করে বইয়ের ম্যাথ গুলো খুব ভালো করে করবে। আর দেখবে না তোমরা পেজে করতে 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 না দু একটা ম্যাথ করার পরে না বেশ কমন চলে আসবে, তা অসুবিধার কিছু হবে না। তা এই জায়গাগুলো, মেইন যে জায়গাগুলো সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। যেগুলো বাইরের ম্যাথ হচ্ছে সেগুলোকে একটা আলাদা জায়গায় রেডি করার চেষ্টা করো। এইভাবে তোমার শিডিউল মানে প্রসিডিওরটা এগিয়ে যাবে। দেখবে টেস্টকে যখন এইরকম একটার পর একটা বাইরের ম্যাথ করতে করতে না দেখবে হিউজ ম্যাথ তোমাদের স্টক হয়ে গেছে। তখন দেখবে যখন অন্য কোনো বাইরের ম্যাথ পাচ্ছে তখন মনে হবে যে হ্যাঁ এই ম্যাথটা তো আমরা পারবো। যে বাইরের ম্যাথগুলো আছে সেগুলো একটু আলাদা করে নাও, কারণ সেটা একটু আলাদা চোখে দেখবে, এক নজরে দেখা যায়। নাহলে এমনি ম্যাথের সাথে যখন বাইরের ম্যাথগুলো রয়ে যাবে না, তোমাদের ওই ম্যাথগুলোকেও আবার দেখতে, আবার খুঁজতে হবে। যেগুলো মনে হচ্ছে একটু বাইরের ম্যাথ সেগুলোর জন্য একটা আলাদা খাতা করে নাও। যখন তুমি মানে টেস্ট দিতে যাবে বা ফাইনাল যখন দেবে তখন ওই ম্যাথগুলো না, ওই বাইরের ম্যাথগুলো একবার করে চোখ বুলিয়ে দিলে দেখবে কমন ম্যাথ পেয়ে যাচ্ছে। এই হয়ে গেল তোমাদের মডেল 7। এবং আচ্ছা, চেষ্টা তো করছি বাবা তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু খুব অসুবিধা হচ্ছে, তো এই জন্য আস্তে আস্তে হচ্ছে, একদম একটু ওয়েট করবে। যদি অসুবিধা হয় আমি আবার বলছি, যদি অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ম্যাথ করে দেবো, কোনো অসুবিধা হবে না। তো আশা করি ভালো লেগেছে। তোমরা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই, একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো। চলো তাহলে এই কথাই, আর একটু শেয়ার করবে বেশি বেশি, কারণ এই প্রথম আমি চ্যানেলটা ওপেন করেছি, তাই তোমাদের সাহায্য খুব প্রয়োজন আমার। তো চলো, যাই হোক, খুব সাবধানে ম্যাথগুলো করো এবং আস্তে 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 আমরা সবগুলো কমপ্লিট করবো, কোনো অসুবিধা কিছু নেই। চলো, টাটা।